ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং এই সংস্থার কার্যক্রম দেখি। জাস্ট অল্প কিছু মিনিটে, মেবি 10-15 মিনিটের দেখবো যা যা পারি। আচ্ছা, এনপিএসবি ইন্টারঅপারেবল সেবা চালু। আচ্ছা, এনপিএসবি জিনিসটা কি? এনপিএসবি, ওকে, যে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ, এটা একটা প্ল্যাটফর্ম, লেনদেনের আর কি, ডিজিটাল লেনদেনের একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে ব্যাংক টু এমএফএস আর পিএসপি, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মধ্যে একটা কানেকশন থাকবে। আচ্ছা, এই সেবাটা 1 নভেম্বর 2025 থেকে কার্যকর করা হয়। কবে থেকে কার্যকর করা হয়? এনপিএসবি কার্যকর করা হয় 1 নভেম্বর 2025 থেকে। আর যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো শুধু দেখি। আচ্ছা, ক্যাশলেস ব্যাংকিং আছে, এখানে 72% লেনদেন হয় নগদ টাকায়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমরা ফোকাস অ্যাড করতে পারি। 72% লেনদেন হয় নগদ টাকায়। আচ্ছা, এই যে অর্থনৈতিক লেনদেনের জন্য যে কাগজের নোট ছাপাতেই কেন্দ্রীয় ব্যাংকের বছরে কত টাকা খরচ হয়? বছর খরচ হয় 20,000 কোটি টাকা। ওকে, যে নোট ছাপানো হচ্ছে সেই নোট দিয়ে আবার এই ব্যয়টা ব্যয় নির্বাহ করা হচ্ছে। ওকে, যে নোট ছাপাতেই 20,000 কোটি টাকা খরচ হচ্ছে। আচ্ছা, এছাড়া তো ঝুঁকি রয়েছে আবার নানা রকম বিড়ম্বনা তো আছে, এটা বোনাস। আচ্ছা, সময়ের অপচয় রয়েছে, সংক্রামক রোগের ঝুঁকি রয়েছে যে নোটের মাধ্যমে। এটা আমার কোভিড সময় দেখেছি যে সংক্রামক রোগের একটা ঝুঁকি থাকে, যারা ব্যাংকেরা তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে সময়। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক বাংলা কিউআর একটি মানদণ্ড চালু করে কত তারিখে? 18 জানুয়ারি 2023-এ। আর এই যে 2026-এ 1 জুলাই 2026-এ কিন্তু এই বাংলা কিউআর ব্যবহার করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। ওকে, যেটা 2023-এ একটা 23-এ শুরু হয়েছিল একটা পাইলট প্রোগ্রাম হিসেবে। আচ্ছা, ওকে। আচ্ছা, বাংলা কিওয়ার্ডটা কি? যে কোনো ব্যবসায়ীর কাউন্টারে একটি মাত্র বাংলা কিউআর কোড থাকলে সেটির মাধ্যমে যে কোনো ব্যাংকের মোবাইল অ্যাপ, বিকাশ বা নগদের মতো যে কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা যে কোনো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার অ্যাপ থেকে সহজেই পেমেন্ট করা যাবে। ওকে, যে বাংলা কিওয়ার বাধ্যতামূলক করা হয় 1 জুলাই 2026 তারিখে। 1 জুলাই 2026-এ, 1 জুলাই 2026-এ। ওকে, দেখি যে 2031 সালের মধ্যে সব ধরনের লেনদেনকে ক্যাশলেস করার লক্ষ্য নিয়েছে। আচ্ছা, লক্ষ্য আছে স্মার্ট বাংলাদেশ 2041। যদিও জানি না এটা এখন কার্যকর, এখানে পরবর্তী সরকারে এটা এখন কার্যকর কিনা, তারপর আমরা জেনে নেই। স্মার্ট বাংলাদেশ 2041, এটা 4টি ধাপ: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। ওকে, আচ্ছা, কিছু দেশের উদাহরণ রয়েছে: সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া। এই দেশগুলো ইতিমধ্যে নগদের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। ওকে, যেটা রোড টু ক্যাশলেস ইকোনমির দিকে ধাবিত হচ্ছে। ক্যাশলেস ইকোনমির দিকে ধাবিত হচ্ছে কোন কোন দেশ? সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, চীন এবং দক্ষিণ কোরিয়া। ওকে, মনে রাখবো আমরা কি কি কী কী দেশ রয়েছে এখানে: সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া। ওকে, আচ্ছা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আচ্ছা, এটাকে বলা হয় P2P। এটাকে বলা হয় কি? P2P সার্ভিস প্রোভাইডারকে, P2P, পার্সন টু পার্সন। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা হচ্ছে এই মোবাইল ব্যাংকিংকে বলা হয় P2P ব্যাংকিং বা P2P সেবা, P2P সার্ভিস, পার্সন টু পার্সন সার্ভিস। আচ্ছা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বাংলাদেশে চালু হয় কত সালে? 2010-এ। আর প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। 2011 সালের প্রথম ডাচ বাংলা ব্যাংক। ওকে, ফাইন। আচ্ছা, এখানে কিছু টার্ম রয়েছে যে P2P, পার্সন টু পার্সন; B2P, বিজনেস টু পার্সন; পার্সন টু গভর্নমেন্ট, P2G; গভর্নমেন্ট টু পার্সন, G2P, এরকম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এমএফএস সেবাযুক্ত দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান
নগদ ফাইন্যান্স পিএলসি। এমএফএস সেবাযুক্ত দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান নগদ ফাইন্যান্স পিএলসি। আচ্ছা, তারপর যদি দেখি যে ব্যাংকিং খাত সংস্কার, ব্যাংকিং খাত সংস্কারের জন্য এটা 2025 সালের বই, তো ওই জন্য ওই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকিং খাত সংস্কারের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটার একটা সেটাই উল্লেখ করা রয়েছে এখানে। ওকে, সো এখানে বলা হচ্ছে ব্যাংকিং খাত সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংক রোড ম্যাপ ঘোষণা করেছে 3 বছর মেয়াদি। আচ্ছা, এখানে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে। আর সংস্কার পরিকল্পনাকে সমর্থন এবং অর্থায়নের আশ্বাস দিয়েছে কে? ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবি, এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক। আচ্ছা, ব্যাংকিং খাত সংস্কার পরিকল্পনার মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য হচ্ছে আর্থিক আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ যে নন পারফর্মিং লোন, এই খেলাপি ঋণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং ভবিষ্যতে ব্যাংক ব্যর্থতার দায় থেকে করদাতাদের সুরক্ষা দেওয়া। এটা হচ্ছে ব্যাংকিং এই যে খাতগুলো সেটা সংস্কার পরিকল্পনার মূল লক্ষ্য। আচ্ছা, এই সংস্কার অংশ হিসেবে গঠন করা হয় কি? বিসিএমসি, যেটা কি ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট, ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল, ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল, বিসিএমসি। আর কিছু দরকার নেই ওখানে। আচ্ছা, 5টি ব্যাংক একীভূত করুন, যদিও এখন এটা অনেক পুরনো হয়ে গেছে। আর রিসেন্টলি এই 5 ব্যাংকের প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকে ফেরত গিয়েছেন। ওকে, আচ্ছা তাহলে আচ্ছা এখানে বলা হচ্ছে যে আচ্ছা ইউনাইটেড ইসলামী ব্যাংকটা আমরা দেখলাম যে 5টা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন আর এক্সিম। আচ্ছা, এখানে মোট খেলাপি হচ্ছে কিন্তু 77%। আর অনুমোদিত মূলধন কত? 40,000। এটা একটু গুরুত্বপূর্ণ, এখানে একটা পয়েন্ট রয়েছে যে পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা, সরকার দেবে কত টাকা? 20,000 কোটি টাকা। সরকার দিচ্ছে, এই জন্য কিন্তু সরকারি ব্যাংক বলা যায়। সরকার দেবে 20,000 কোটি টাকা, আর 10,000 কোটি টাকা নগদে, আর বাকি 10,000 দিচ্ছে সুকুক বন্ডে। এই পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা। এই 35,000 কোটি টাকার মধ্যে সরকার দেবে 20,000 কোটি টাকা, আর আচ্ছা 10,000 কোটি টাকা নগদে, আর 10,000 কোটি টাকা দেবে সুকুক বন্ডে। ইসলামী ব্যাংক যেহেতু, এই জন্য এদেরকে সুকুক বন্ডে দেওয়া হবে। আচ্ছা, এই প্রশাসক নিয়োগ এটার প্রয়োজন নেই এখানে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 দেখি যে বাংলাদেশ ব্যাংক যে আইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয় কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর মাধ্যমে পরিচালিত হয়। আচ্ছা, আর প্রস্তাবিত একটা বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025-এর কথা হচ্ছিল, অনুমোদিত হলে বাংলাদেশ ব্যাংক হবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, আচ্ছা ব্রিজ ব্যাংক কি? ব্রিজ ব্যাংক টার্মটা গুরুত্বপূর্ণ, যে অস্থায়ী ব্যাংক, টেম্পোরারি ব্যাংক, যে দুর্বল ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ব্যাংকের নাম কি? ব্রিজ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ব্যাংকের নাম ব্রিজ ব্যাংক। ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নাম, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হবে বাংলাদেশ ব্যাংক। ওকে, যে দুর্বল ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংক গঠন করে সেটাই হচ্ছে ব্রিজ ব্যাংক বা অস্থায়ী ব্যাংক। ওকে, আচ্ছা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 আপাতত দরকার নেই, এগুলো আর দরকার নেই এখন। আচ্ছা, অ্যাসেট কোয়ালিটি রিভিউ, এটা একটু দেখি। হচ্ছে অ্যাসেট কোয়ালিটি রিভিউ, ব্যাংকের আর্থিক অবস্থার একটি ফরেন্সিক অডিট, এরকম গুরুত্বপূর্ণ কিন্তু। কিউআর অ্যাসেট কোয়ালিটি রিভিউ, ব্যাংকের আর্থিক অবস্থার একটি ফরেন্সিক অডিট, যে দুর্বল ব্যাংককে শক্তিশালী ও নিরাপদ করার একটা উদ্যোগ। অ্যাসেট কোয়ালিটি রিভিউ। আচ্ছা, অ্যাসেট কোয়ালিটি রিভিউর মূল লক্ষ্য কি? সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য যাচাই করা, ব্যাংকিং খাতে স্বচ্ছতা স্থিতিশীলতা নিশ্চিত করা। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য যাচাই, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এই যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণ, এটা আজকে আমাদের লাস্ট পয়েন্ট। কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, খুব গুরুত্বপূর্ণ। ওকে, বলা হচ্ছে কি ঋণের পরিমাণ বেড়ে গেলে কি হয়? মুদ্রাস্ফীতি
মুদ্রাস্ফীতি, আর কমে গেলে হয় মুদ্রা সংকোচন। ঋণের পরিমাণ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হয়। মানে কি, ঋণ আমি অনেক ব্যাংক থেকে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ঋণ নেই, তাহলে বাজারে কী হবে, টাকার ছড়াছড়ি হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। আর যদি আমি ঋণ না কমিয়ে দিই, বাজারে টাকা কম পাওয়া যাবে, মুদ্রা কম পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন। ঠিক আছে, এখন কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, তারা এটাকে দুটি ভাগে ভাগ করেছেন। ওকে, একটি কি পরিমাণগত নিয়ন্ত্রণ, আর একটি হচ্ছে গুণগত নিয়ন্ত্রণ। পরিমাণগত নিয়ন্ত্রণ আর একটা গুণগত নিয়ন্ত্রণ। পরিমাণগত নিয়ন্ত্রণটা হচ্ছে বিভিন্ন যে রেট রয়েছে, ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, এই রেটগুলো পরিবর্তন করার মাধ্যমে তারা এই ঋণগুলো নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে, সেটা আমরা একটু দেখি। যে সর্বপ্রথম আছে ব্যাংক রেট নীতি, যে ব্যাংক রেট পলিসি যেটাকে বলা হচ্ছে, যে কেন্দ্রীয় ব্যাংক যখন সুদের হার বাড়িয়ে দেয়, তখন ঋণ কী হয়ে যায়, ব্যয়বহুল হয়ে যায়। হ্যাঁ, এখন কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার বাড়িয়ে দেয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো বা শিডিউল তফসিলি ব্যাংকগুলো কী করবে, লোন নিতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে কি অনাগ্রহী হবে, বা ওকে অনাগ্রহী হবে। তখন কি হচ্ছে, ঋণের চাহিদা কমে যাচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড কী হচ্ছে, যদি সুদের হার কমে যায়, এই ব্যাংক রেট যেটা বর্তমানে 4%, কমে গেলে আবার তখন ঋণ গ্রহণ বাড়ে। ওকে, এইভাবে ব্যাংক রেট পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। তারা যদি ঋণ ওকে, ঋণ নিয়ন্ত্রণ বলতে, হ্যাঁ ওকে ঠিক আছে, ব্যাংক রেট কত, 4%। তারা যদি বেশি ঋণ দিতে চায়, তাহলে কি করবে, তারা ব্যাংক রেটটা কমায় দিবে। আর যদি ঋণ কম দিতে চায়, তাহলে ব্যাংক রেটটা বাড়িয়ে দেবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওএমও, ওপেন মার্কেট অপারেশন, যেটাকে বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। কেন্দ্রীয় ব্যাংক সরাসরি, আচ্ছা কেন্দ্রীয় ব্যাংক কী করছে, যে সরকারি সিকিউরিটিজ, বন্ড, শেয়ার ইত্যাদি কেনে। কী কিনছে, সিকিউরিটিজ, বন্ড, শেয়ার, এগুলো কিনছে। বাজারে তখন টাকার প্রবাহও বাড়বে। আর যদি এই সিকিউরিটিজ, বন্ড, শেয়ার এগুলো বিক্রি করে দেয়, তখন টাকা কমে যায়। ওকে, তখন এই টাকা কমে যায়। সিকিউরিটিজ, বন্ড এবং শেয়ার, এই তিনটি পয়েন্ট আমরা এখন দেখে আসি। সরকারি সিকিউরিটিজ জিনিসটা কি, সরকারি সিকিউরিটিজ এই জিনিসটা কি, এটা দেখি। যে গভর্নমেন্ট সিকিউরিটিজ যেটাকে বলা হচ্ছে, যে সরকার বাজার ঘাটতি পূরণ বা বড় কোনো উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষ বা ব্যাংক থেকে যখন টাকা ধার নেয়। কীভাবে টাকা ধার নেবে, সাধারণ মানুষের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক কীভাবে টাকা ধার নিতে পারবে। ওকে, অ্যাকচুয়ালি তখন একটা সরকারি সিকিউরিটিজ বিভিন্ন ধরনের বিল, বন্ড, সঞ্চয়পত্র, গভর্নমেন্ট সুকুক ইস্যু করে। এই ইস্যুটা হচ্ছে কি, এটা হচ্ছে লিখিত প্রমাণপত্র, যে একটা ডকুমেন্ট। ওকে, সেই ডকুমেন্টটা দিলাম, অর্থাৎ এই ডকুমেন্টটা যখন আমাকে ফেরত দেবেন, আমি এটার সম পরিমাণ টাকা দিয়ে বা মূল্য পরিশোধ করব। এটাই এই লিখিত প্রমাণপত্রটাই হচ্ছে সরকারি সিকিউরিটিজ, গভর্নমেন্ট সিকিউরিটিজ। এগুলো 4টা ফর্মে বাজারে আছে। কী কী ফর্ম, ট্রেজারি বিল, সর্বপ্রথমে আসবে ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র আর গভর্নমেন্ট সুকুক। ট্রেজারি বিল এটা হচ্ছে স্বল্প মেয়াদি, সাধারণত 91, মানে 1 বছরের কম, 91 দিন, 182 দিন, 364 দিন, এটা হচ্ছে 1 বছরের কম। ট্রেজারি বিলের মেয়াদ হচ্ছে 1 বছরের কম। আর ট্রেজারি বন্ডটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ওকে, দীর্ঘমেয়াদী যেটা হতে পারে 2 বছর, 2, 5, 10, 15, 20 বছর। ওকে, আর 6 মাস পর পর কী হচ্ছে, নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। যারা বন্ডে গ্রাহক থাকে, তারা 6 মাস পর পর নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে। তারপর হয় সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র কি, সাধারণ মানুষের জন্য ইস্যু করা অহস্তান্তরযোগ্য। ঠিক আছে, এটা সঞ্চয়পত্র, যেমন পরিবার সঞ্চয়পত্র, এটা কিন্তু অহস্তান্তরযোগ্য, যে কিনবে শুধু তারই থাকবে। ওকে, সহজে হস্তান্তর করতে পারবে না। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট সুকুক, এটা হচ্ছে ইসলামী শরিয়া সম্মত সরকারি ব্যাংক আর সরকারি বন্ড অ্যাকচুয়ালি। ওকে, ইসলামী শরিয়া সম্মত সরকারি বন্ডকে বলা হচ্ছে গভর্নমেন্ট সুকুক। আচ্ছা, এটা সিকিউরিটিজ গেল। এবার বন্ড কি, আচ্ছা বন্ডও এখানে আমরা একটা দেখলাম, যে ট্রেজারি বন্ড। তারপর দেখি বন্ডটা হচ্ছে ঋণ চুক্তি বা ঋণপত্র, যে সরকার বা বড় কোনো কোম্পানি যখন বাজার থেকে দীর্ঘমেয়াদের জন্য মোটা অঙ্কের, বন্ডটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী, বিলটা স্বল্প মেয়াদী। ওকে, মোটা অঙ্কের টাকা ধার করতে চায়, তখন তার বিনিয়োগকারীদের জন্য কী দেয়, বন্ড দেয়।
ওই লিখিত প্রমাণপত্র দেয়। যিনি বন্ড কেনেন তিনি নির্দিষ্ট সময় পরপর সুদ পান এবং মেয়াদ শেষে মূল টাকা ফেরত পান। মেয়াদ শেষে কী হচ্ছে, মূল টাকা ফেরত পাচ্ছেন। যেমন গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বন্ড অথবা কর্পোরেট বন্ডস। আরেকটা থাকছে যে শেয়ার বা স্টক। এটা শেয়ার হচ্ছে কি, আপনি সবাই জানেন যে এটা কোম্পানির বিভিন্ন কি মালিকানার অংশ। ওকে, যে শেয়ার কিনলে ওনারশিপ কেনা হয় অ্যাকচুয়ালি। যদি একটা কোম্পানি থাকে, কোম্পানির 5%-5%-এর শেয়ার আমি কিনে নিলাম, তাহলে আমি কোম্পানির 5%-এর ওনার। ক্লিয়ার? এখন এই যে ওনার হলাম, এখন আমি একটা কোম্পানির মালিক, 5% মালিক। তো কোম্পানির যে ডিভিডেন্ড বা লভ্যাংশ হবে, সেই লভ্যাংশ 5% অনুপাতে আমি পেয়ে যাব। ক্লিয়ার? ঠিক একইভাবে যেরকমভাবে ডিভিডেন্ড পেয়ে যাচ্ছি, ঠিকভাবে কোম্পানির ওনার হওয়ার জন্য যদি কোম্পানি লস করে, তাহলে কিন্তু আমাকে 5% অনুযায়ী আমাকে কী করতে হবে, সেই লসটাও ভোগ করতে হবে। এটা হচ্ছে শেয়ারের একটা ব্যাপার। আচ্ছা, শেয়ার কী কী রয়েছে? কমন শেয়ার, যেটাকে ইকুইটি শেয়ার বলা হচ্ছে, আর এটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার। ওকে, কমন শেয়ার আর প্রিফারেন্স শেয়ার। আচ্ছা, গেল তাহলে ওপেন মার্কেট অপারেশন। তাহলে সিকিউরিটিজ, বন্ড, শেয়ার ইত্যাদি কেনে যদি, আচ্ছা, যে বাজারে যখন টাকার প্রভাব বাড়ছে তখন তারা কিনে ফেলে, বাংলাদেশ ব্যাংক কিনে ফেলে। আর বাজারে যখন টাকার প্রভাব কমে যায় তখন এগুলো কী করে, বিক্রি করে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও দেখি, সিআরআর, আর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এসএলআর। যে বাণিজ্যিক ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ নগদ বা সম্পদ বাংলাদেশ ব্যাংকে কী রাখতে হয়, জমা রাখতে হয়। ঠিক আছে, জমা রাখতে হয়। এখন দেখি যে সিআরআর আর এসএলআর জিনিসটা কতটুকু বা কত পার্সেন্ট জমা রাখতে হয়। আচ্ছা, যদি হার বাড়ে তখন ঋণ দেওয়ার টাকা কমে যায়। যখন আমি এসএলআর বাড়িয়ে দেবো, আচ্ছা কীভাবে এই জিনিসগুলো তো বুঝতে হবে যে কী। আচ্ছা, ট্রেডিশনাল ব্যাংকের ক্ষেত্রে এসএলআর হচ্ছে 13%, আর সিআরআর হচ্ছে 4%। আচ্ছা, সো এই যে এসএলআর হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এটা হচ্ছে নিজের ব্যাংকে জমা রাখতে হবে। ওকে, নিজের ব্যাংকে জমা রাখতে হবে। সেটা হতে পারে ক্যাশ, গোল্ড, ট্রেজারি বিল বা বন্ড আকারে। এটা কত শতাংশ? এটা হচ্ছে 13%। আর যদি বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখে, সেটাকে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এটা হচ্ছে 4%। অর্থাৎ আমি যদি আমানত 100 টাকা সংগ্রহ করি, আমি একটা ট্রেডিশনাল ব্যাংক হিসেবে 100 টাকা যদি আমানত সংগ্রহ করি, তার 13% আমি নিজের কাছে জমা রাখলাম ক্যাশ, গোল্ড, ট্রেজারি বিল বা বন্ড আকারে। আর 4% 4% টাকা বা 4 টাকা আমি কোথায় রাখলাম, বাংলাদেশ ব্যাংকে রাখলাম। তাহলে আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখানে 17 টাকা, হচ্ছে 11 টাকা। আমি 17 টাকা আমার কাছে এবং বাংলাদেশ ব্যাংকে জমা রাখছি আমানত, 100 টাকা আমানতের মধ্যে। তাহলে 100 টাকা থেকে যদি 17 টাকা বাদ দিই, তাহলে আমার থাকছে 83। আমি 83 টাকা হচ্ছে লোন দিতে পারবো। ঠিক আছে, যে আমি 100 টাকা আমানত সংগ্রহ করলে আমি 100 টাকা দিতে পারছি এমনটা না। ওকে, সেটা হচ্ছে ট্রেডিশনাল ব্যাংকের ক্ষেত্রে এসএলআর 13%, সিআরআর 4%। ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে আবার এসএলআর কিন্তু 5.5%। কারণ ইসলামিক ব্যাংক কিন্তু ইন্টারেস্ট গ্রহণ করে না বিভিন্ন খাতে। ঠিক আছে, এই জন্য তাদের নিজের কাছে যে অ্যামাউন্ট জমা রাখতে হয় সেটা পরিমাণটা কমিয়ে দিয়েছে। আর হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এটা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হচ্ছে 4%, যেটা ঠিক আছে ট্রেডিশনাল ব্যাংকের মতোই। আর ডিপোজিট টেকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এসএলআর জমা রাখবে 5%, আর নগদ জমা রাখবে বাংলাদেশ ব্যাংকে সিআরআর 1.5%। আর যেটা নন ডিপোজিট টেকার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, এটা 2.5% নিজের কাছে জমা রাখবে এসএলআর। ক্লিয়ার? তাহলে যখন এসএলআর, তার মানে কি, যে নিজের কাছে বা সিআরআর, যে এসএলআর সিআরআর দুটো যদি বাড়িয়ে দেয়, তাহলে আমার লোন দেওয়ার অ্যাবিলিটি কমে যাবে। লোন দেওয়ার অ্যাবিলিটি কমে গেলে বাজারে টাকার প্রবাহ, ঋণের প্রবাহটাও কমে আসবে। যখন এসএলআর কমে যাবে, সিআরআর কমে যাবে, তখন আমি কিন্তু লোন বেশি দিতে পারবো আর কি, আমার লোন দেওয়ার অ্যাবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে, সো এইভাবেই সিআরআর এবং এসএলআর বাড়িয়ে কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক।
আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ক্রেডিট সিলিং বা ক্রেডিট রেশনিং, যেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট খাতে ব্যাংকগুলোর জন্য ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। ওকে, এটাকে বলা হচ্ছে ক্রেডিট সিলিং আর কি, যে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট খাতে ব্যাংকগুলোর জন্য ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। ব্যাংকগুলোর জন্য ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট খাতে ব্যাংকগুলোর জন্য ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। আচ্ছা, আর গুণগত নিয়ন্ত্রণ কি? গুণগত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে ভোক্তা বা ঋণ নিয়ন্ত্রণ, মার্জিন রিকোয়ারমেন্ট, ঋণ প্রাধান্য নির্ধারণ আর নৈতিক চাপ। এগুলো জাস্ট গুণগত। এখানে কোনো রেট বা কোনো নাম্বারের কোনো খেলা নেই এখানে। ওকে, যে এখানে কি ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্য কেনার জন্য কি করা হয়? ঋণ সীমিত করা হয় যাতে অপ্রয়োজনীয় খরচ না বাড়ে। তারপর মার্জিন রিকোয়ারমেন্ট, যে শেয়ার পণ্য বা জামানত রেখে ঋণ নিতে হলে নির্দিষ্ট শতাংশ মূল্য নিজেকেও দিতে হয়। এতে ঋণ নেওয়া কঠিন হয় এবং জল্পনা কল্পনাও কী হয়ে যাচ্ছে? জল্পনা কল্পনাও কমে। আচ্ছা, ঋণ প্রাধান্যের নির্ধারণ, এটা একটু দেখি। আচ্ছা, কৃষি ঋণ প্রাধান্য মানে কোন কোন খাতে আমি ঋণ দিতে পারবো? কৃষি, শিল্প, রপ্তানিমুখী খাত, এইসব দিকে ঋণ দেওয়া কি প্রফিটেবল হবে। ঠিক আছে, যে ঋণ প্রাধান্য নির্ধারণের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়ে থাকে। এবং লাস্ট ওয়ান ইজ নৈতিক চাপ বা মোরাল সুয়েশন, যেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি আইন প্রয়োগ না করে অনুরোধ বা পরামর্শ দিয়ে ব্যাংকগুলোকে ঋণ নীতিতে প্রভাবিত করে। ওকে, দ্যাটস অল ফর টুডে।